হুইসেল বাজিয়ে ট্রেনের আগমন ঘটল। ট্রেনের ঝিকঝিক ধ্বনি কর্ণগহ্বরে প্রবেশ করছে। ট্রেন থামলে ছায়া ব্যাগ হাতে নিয়ে গিয়ে দ্রুত ঢুকলো সন্তর্পণে। নিজের সিট খুঁজে পেতেই গিয়ে বসলো। জানালার পাশের সিট পেয়েছে সে। পাশের সিটটা খালি পড়ে আছে। সে ব্যাগটা জায়গা মতো রেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। জানালা দিয়ে বাতাসের ঝাপটা এসে তার গা ছুঁয়ে দিচ্ছে। চুলগুলো বাতাসের তালে উঠছে, চোখে মুখে এসে পড়ছে। তখনই কেউ একজন এসে হুড়মুড়িয়ে তার পাশের সিটে বসলো। ছায়া তাকিয়ে দেখলো না। যার আশার এসেছে তার এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। বেশ কিছুক্ষণ ঘুমের পর ছায়ার ঘুম কিছুটা হালকা হলে অনুভব করলো কেউ প্রগাঢ় দৃষ্টিতে তাকে দেখছে। সে চোখটা খুলে পাশে তাকাতে হকচকিয়ে উঠল। আপনি এখানে কিভাবে? আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন মিস? আমার মনে হলো অনেকদিন ট্রেনে ওঠা হয় না, তাই চলে এলাম। পাশে লক্ষ্য করতে দেখলাম আপনার মতো একজন, কিন্তু কিন্তু চিনতে পারলাম না। চুল দিয়ে মুখ ঢাকা ছিল। মিথ্যা বলছেন আপনি। আপনার নিজের গাড়ি থাকতে ট্রেনে কেন উঠতে যাবেন? আর ট্রেনে উঠবেন তো যাওয়ার আরো অনেক জায়গা আছে। আর বসবেন ভালো কথা, তাও আমার পাশের সিটে। হোয়াট এ কোইন্সিডেন্স মিস। বলেই দাঁত কেলিয়ে হাসি দিল। ছায়া ফুঁসতে লাগলো। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছুই বলল না। মিস, আপনি কি মানুষকে নিজের বডি শেপ দেখাচ্ছেন? ছায়ার চোখ বড় হয়ে গেল। পরে নিজের দিকে চাইলো। বাতাসের জন্য ওড়না সরে গিয়েছে গা থেকে। ছায়া একটা হালকা কাশি দিয়ে ওড়না ঠিক করে দিল। অরণ্য ছায়ার দিকে সরে বসলো। দেখুন না মিস, আমার ব্যাগগুলো রাখার জায়গা পাচ্ছি না। ব্যাগ রাখার জায়গাগুলো ফিল আপ হয়ে গিয়েছে। ছায়া বেশ বুঝলো এসব তার চালাকি। ছায়া আর একটু চেপে বসলো জানালার দিকে। আজ যে তার আজ যে কার মুখ দেখে উঠেছিল তার মনে পড়ল। ঘুম থেকে উঠে সে আয়নায় নিজের চাই দেখেছিল। ছায়ার এখন নিজের কপাল চাপড়াতে মন চাইছে। ছায়া বিড়বিড় করে বলল। অসভ্য পুরুষ। অরণ্য ছায়াকে বিড়বিড়াতে দেখে বলল। আপনি কি চাচ্ছেন আমি আরেকটু কাছে আসি? আপনার কি খুব শীত করছে? আসুন তো, এদিকে একটু গরম করে দেই। ছায়া নিজের মুখ চোখ কুচকে বলল। অসভ্য পুরুষ, দূরে থাকুন, একদম এদিকে আসবেন না। আর আমি একদম ঠিক আছি, আমার শীত লাগছে না। ও আচ্ছা। এইটা বলেই পানির বোতল হাতে নিল। পানি খেয়ে বোতলের মুখটা ছায়ার দিকে নিয়েই নাটকীয় ভঙ্গিতে পানিটা ছায়ার কাঁধে ফেলে দিল। ইস মিস ছায়া, পানিটা পড়ে গেল। আপনি কিছু মনে করেননি তো? ছায়ার মেজাজ সপ্তম আকাশে। ইচ্ছে করে পানিটা ফেলে এখন নাটক করা হচ্ছে। ছায়া তাড়াতাড়ি করে ওড়না নিয়ে মুছে পানি মুছতে শুরু করলো। ছায়া বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল। অভিনয় করবেন না একদম। জানতো সামনে আরো সিট আছে, এখানে বসুন। অরণ্য এবার ছায়ার দিকে চেপে বসলো। উফ মিস, বাইরে বৃষ্টি হচ্ছে, শীত শীত লাগছে। কবে যে আপনার প্রেমের বৃষ্টিতে সিক্ত হব। অরণ্যের সংস্পর্শে আসতেই ছায়ার অস্বস্তি হতে লাগলো। সে আরো জড়সড় হয়ে বসলো। কি হলো মিস? আপনাকে এমন দেখাচ্ছে কেন? দেখি তো আপনার চোখ দুটো। হাঁ করুন তো, জিব্বা দেখি। শত হলেও আমি ডক্টর। কাউকে অসুস্থ হতে দেখলে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আসুন তো এদিকে। অরণ্য কাছে আসতেই ছায়ের ঘাম ছুটলো কপাল বেয়ে। তারও বুকের ভেতর ধরফর করছে। সে কি জানে না তরুণীদের খুব কাছে আসতে নেই? ছায়া অরণ্যকে ধাক্কা দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিস, এই অসময়ে আপনি নেগেটিভ ফিল কেন দিচ্ছেন বলুন তো? অরণ্যের কথা শুনে ছায়া বেশ লজ্জা পাচ্ছে। তার দিকে তাকাতে পারছে না। নির্লজ্জ ঠোঁট কাটা পুরুষ। অরণ্য গা দুলিয়ে হাসছে। ছায়া আর চোখে সেই হাসি দেখছে। আহা, কি সুন্দর এই সুদর্শন যুবকের হাসি। তার বুকে এসে হানা দিচ্ছে। কি জীবন্ত স্বচ্ছ সেই হাসি। এই হাসি দেখে কয়েক যুগ পার করে দেওয়া যাবে। আচ্ছা, এই মানুষটার আরো কিছু বছর আগে আসলে কি হতো? ছায়া নিজের চোখ সরিয়ে নেয়। সে ভুল করেছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না। বাকি সময়টা সে চোখ বন্ধ করে পড়ে রইল। আর বুকের বাম পাশে চেপে রাখলো কিছু অযাচিত নাম না জানা মিশ্র অনুভূতি। খেয়ে নিন মিস। এক প্যাকেট চিপস, একটা কেকের প্যাকেট আর একটা জুসের বোতল ছায়ার দিকে এগিয়ে দিল অরণ্য। ছায়া সাথে সাথে নাকচ করে দিল। খাইয়ে দিতে হবে? ছায়া মাথা ঝাঁকিয়ে না করল। তবে খেয়ে নিন ভালো মেয়ের মতো। খাবারই দিচ্ছি, চুম্বন অথবা বিষ দিচ্ছি না। তাই গুড গার্লের মতো খেয়ে নিন। ছায়ের মুখটা মুহূর্তে লাল হয়ে গেল লজ্জায়। ইস্কি লজ্জা, ছেলেটার মুখে কিছু আটকায় না। ছায়া খেলো কিছু, বাকিটা অরণ্যের দিকে এগিয়ে দিল। অরণ্য খুশি মনে তা নিয়ে খাওয়া শুরু করলো। প্রিয়তমার হাতে বিষ পান করতে প্রস্তুত। ছায়া জুসের বোতলে ঠোঁট লাগিয়ে খেলো অর্ধেকটা, বাকিটা রেখে দিল নিজের কাছে। অরণ্য সে আধা খাওয়া জুসটা নিজের মুখে লাগিয়ে খাওয়া শুরু করলো। ছায়া সেটা দেখে চোখ বন্ধ করে জানালার বাইরে মুখ করে বসলো।
মিস, দেখুন তো এইখানে আপনার ঠোঁটে লিপস্টিক লেগেছিল, সেটা আমার ঠোঁটে লাগলো নাকি? ছায়ার কান গরম হয়ে উঠল। এইসব লাগামহীন কথাবার্তা সে আর নিতে পারছে না। সে চুপ করে রইল। নিজের ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ করে চাইল, নইলে সুযোগ পেলেই তাকে আবার অপ্রস্তুত করবে। সকাল গড়িয়ে দুপুর প্রায়। বৃষ্টি নেমে গিয়েছে অনেকক্ষণ। সূর্য যেমন দ্বিগুণ তেজ নিয়ে জেগে উঠেছে, এই বৃষ্টিতেও এখন আবার তীব্র রোদ। আশুগঞ্জ স্টেশনে আসতেই অরণ্য ছায়াকে নামতে বলে। সে ছায়ার হাত ধরে নামাতে গেলে ছায়া অরণ্যের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অরণ্য ছাড়ার জন্য ধরেনি, সে আরো শক্ত করে হাত ধরে। পরে সাবধানে অন্য হাতে নিজের আর ছায়ার ব্যাগ দুটো নিয়ে ট্রেন থেকে নামে। ট্রেন থেকে নামতেই তীর্যক সূর্যরশ্মি চোখে আসে লাগে। ছায়া হাত দিয়ে মুখ আড়াল করে দাঁড়ায়, আর অরণ্য তা চেয়ে চেয়ে দেখে। ভালোবাসার মানুষের সবকিছুই বুঝি সুন্দর লাগে। ছায়া একটা রিক্সা ডাকে। স্টেশন থেকে খুব বেশি দূরে না ছায়াদের বাড়ি। আপনি এইবার চলে যান। আমি কি আপনার বাড়ি যাচ্ছি নাকি? পুরো শহরটাই কি আপনার নাকি মিস? আমার ইচ্ছে হলে থাকবো, নয়তো চলে যাব। ছায়া দাঁত কটমট করতে লাগলো। একটা ঝামেলা না বাঁধিয়ে এই লোকের শান্তি হবে না। ছায়া রিক্সায় উঠলো। অরণ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে ছায়ার পাশে বসলো। মুহূর্তে উঠতে চাইলো, ছায়া উঠতে দিত না, তাই এই পদ্ধতি অবলম্বন। একি একি এই চলন্ত রিক্সায় কেউ ওঠে নাকি? হাত পা ভেঙে গেলে কি হতো? পাগল হয়ে গিয়েছেন নাকি? আতঙ্কিত ছায়ার চোখ মুখ। অরণ্য বেশ জোরেই হেসে দিল। আপনি আমার কেয়ার কবে থেকে করছেন মিস? আমার হাত পা ভাঙলে আপনার কি? আপনি তো আমাকে বিয়ে করবেনই না। অরণ্য হাসতে লাগলো। আপনাকে এসব মানায় না ডক্টর সাহেব। নিজের বাড়ি ফিরে যান। এই শহরে আপনার কেউ নেই। আপনি থাকবেন কোথায়? ঝোঁকের বশে না হয় চলে এসেছেন, দয়া করে এখন চলে যান। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমার অনুভূতি আপনার শুধু আবেগ মনে হচ্ছে ছায়া করি? আমার ভালোবাসা আপনার চোখে পড়ছে না? আমি টিনেজার নই, আমি প্রাপ্তবয়স্ক এক যুবক। তাকান আমার দিকে। ছায়াকে অপর হাত দিয়ে টেনে কাছে আনলো, তার চোখের দিকে চোখ রাখলো। ছায়ার শরীর অনুরণিত হলো, নিঃশ্বাস হলো ঘনরত। এই গুমট অনুভূতি সে চায় না। অরণ্যের এই হুটহাট আগমন তার এত বছরের সংযমে বাধা দিচ্ছে। কি দেখতে পাচ্ছেন এই চোখে? শুধুই আবেগ, ভালোবাসা দেখতে পাচ্ছেন না? আমার বুকের ভেতরের হাহাকার শুনতে পাচ্ছেন না? আমি যে আপনার ভালোবাসার কাঙ্গালি। এইটা বলে হুট করে চলন্ত রিক্সা থেকে নেমে গেল অরণ্য। ছায়া ভরকালো, বেশ ভয় পেল। তড়িৎ গতিতে সে রিক্সার ফুট নামিয়ে পেছনে তাকালো। অরণ্য দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে। ছায়া তাকাতে অরণ্য চিৎকার করে বলছে, অবশেষে আপনি পিছু ফিরে তাকালেন ছায়া করি। এইভাবে আমি আপনাকে আমার ভালোবাসার কাছে টেনে আনবো একদিন। ছায়া ক্ষণপ্রভার ন্যায় সামনে ফিরল। হাত দিয়ে আচমকা বুক চেপে ধরল। ঘন ঘন শ্বাস নিতে লাগলো। অরণ্যের প্রতিটা কথাই তার বুকে গিয়ে লাগলো। কর্ণগহ্বরে প্রতিধ্বনিত হতে লাগলো অনবরত। সে কি আসলে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে? রিক্সা এসে থামলো ছায়াদের বাড়ির সামনে। ছায়াদের বাড়ি বেশ নামডাক এলাকায়, হাজি বাড়ি বলে সবাই চেনে। ছায়া রিক্সার ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর ঢুকলো। ছায়াদের বাড়িটা দুইতলা ভবন। বাড়ির পাশে বকুল ফুলের গাছ। বাড়ির আঙিনায় রয়েছে ছায়া আর রোজের হাতে লাগানো গোলাপ, সন্ধ্যা মালতী, চেরি, কামিনী, বেলি ফুলের গাছ। ছায়া বাড়ি থাকতে সে নিজেই এসবের পরিচর্যা করত, কিন্তু তার অনুপস্থিতিতে রোজই এসব দেখাশোনা করে। বাড়িতে ঢুকতেই রোজ কোথা থেকে দৌড়ে এসে ঝাপটে ধরে। আপু, তুমি এসেছো? আমি তোমায় খুব মিস করেছি। এবার তাড়াতাড়ি ফিরতে দিব না, আমরা খুব মজা করব। রোজ এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছাড়লো ছায়াকে। রোজের চোখে মুখে বিরাজ করছে অনাবিল হাসি, প্রফুল্লতা। বহুদিন পর প্রাণপ্রিয় বোনকে কাছে পাবার তীব্র আনন্দ। ছায়া রোজের ললাটে দীর্ঘ চুম্বন দেয়, মাথায় আদরে হাত বিলিয়ে উত্তর দেয়। আমি 13 দিনের ছুটি নিয়ে এসেছি। এইবার আর জলদি যাচ্ছি না। রোজ যেন খুশিতে আত্মহারা। সে চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলল। তার চিৎকার চেঁচামেতে ছায়ার মা মীরা বেগম নিচে নেমে আসলেন। মেয়েকে বহুদিন পর দেখে আবেগে আপ্লুত হলেন। মান অভিমান ভুলে মেয়েকে কাছে টেনে নিলেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। আসবি বলে আসবি না? চোখ মুখ শুকিয়ে গিয়েছে একেবারে। ঢাকা কি খাওয়া দাওয়া করিস না? তুই গিয়ে রুমে গিয়ে গোসল কর, আমি রান্না বসাচ্ছি। মীরা বেগম চিৎকার করে কাজের মেয়ে তুষিকে ডাকল। কই রে তুষি, ফ্রিজ থেকে মাছ মাংস সব বের কর, সবজিগুলো কেটে রাখ, ছায়া এসেছে।
রোজ গিয়ে বাবাকে ফোন দিল। বাবা অফিসে আছে, সন্ধ্যায় বাড়ি আসবে। রোজ বাবাকে ফোন দিয়ে জানিয়ে দেয় ছায়া এসেছে। রেজাউল সাহেব এইবার তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। ছায়ার মনটা খুশি হয়ে গেল যেন সব আগের মতো পেয়ে। মানুষ পরিবর্তনশীল, হয়তো তারাও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সব ঠিক করতে চাইছে। কিন্তু তার মনে যে ক্ষত হয়েছে সেই ক্ষত পূরণ হবে কিভাবে? ছায়া নিজের রুমের দিকে পা বাড়ালো। নিজের রুমে পা রাখতে ছায়ার মনে ভালো লাগা ছুঁয়ে গেল। কতদিন পর, কত মাস পর এসেছে, সব আগের মতোই আছে, শুধু সে নিজেই বদলে গেল। মেয়েকে কাছে পেয়ে রেজাউল সাহেব আবেগে আপ্লুত হলেন। মেয়ে দূরে একা থাকলে বাবা মায়ের যে কেমন দুশ্চিন্তা হয় সেটা কেবল বাবা মায়েরাই বোঝে। ছোট মেয়ের কল পেয়ে তিনি বাজার করে দ্রুত বাসায় আসে। কই গো মীরা, এদিকে এসো। বেশ উত্তেজিত হয়ে রেজাউল সাহেব স্ত্রীকে ডাকলেন। মীরা বেগম মাত্র সারাদিনের পর বিছানায় পিঠ লাগিয়েছিল। স্বামীর এমন ডাক শুনে গিয়ে দেখে কত বাজার সাজার। বুঝলেন মেয়ে আসার খুশিতে এইসব। মেয়ের মনটা এবার গড়লেই হয়। মীরা বেগম রেজাউল সাহেবের হাত থেকে বাজারগুলো নিয়ে বলল, আপনার মেয়ে এসে খেয়ে দিয়েই ঘুম দিয়েছে, গিয়ে দেখে আসুন। সারাদিনের ধকল শেষে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। রেজাউল সাহেব ধীর পায়ে মেয়ের ঘরের দিকে গেলেন। ছায়ের ঘরটা দোতলায় দক্ষিণমুখী। তিনি দেখলেন মেয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে আছে। জানালা দিয়ে থেকে থেকে আলো আসছে। মেয়ের মুখটা এইটুকুনো আলোই দেখার চেষ্টা করলেন। চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মেয়ের পাশে বসলেন। ঘুমন্ত মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিলেন। ছায়া ঘুমের মধ্যে বুঝলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার ঘুম খুব পাতলা, কিঞ্চিৎ শব্দেও ঘুম ভেঙে যায়। ছায়া পিটপিট করে চোখ খুলে বাবাকে দেখে, চোখে হাসে। এই যা, মামুনি ঘুম তো দেখি ভেঙে গেল। ব্যাপার না বাবা, কেমন আছো? আজ এত জলদি বিকেল বিকেল অফিস থেকে চলে এলে যে? আলহামদুলিল্লাহ ভালো আছি, অফিস থেকে চলে এসেছি। এতদিন পর এলে তাই চলে এলাম, কিন্তু তোমাকে দেখে ঠিক লাগছে না। রাতে কি ঘুম কম হয়? আমি একদম ঠিক আছি, পরীক্ষার জন্য একটু একটু রাত জাগতে হয়েছে, এই তাই এমন লাগছে। আজ তোমার ফুপু আসবে, সাথে কিয়ারা আসবে। ওদের আসার কথা শুনে ছায়া মৌনতা অবলম্বন করল। রেজাউল সাহেব বুঝলেন। মাত্রই অফিস থেকে এলাম আমি গিয়ে হাত মুখ ধুচ্ছি, তুমি ঘুমাও। ছায়ার আর চোখে ঘুম আসবে না। বাবা চলে গেলে সে আস্তে আস্তে উঠে জানালার পাশে যায়। আকাশের দিকে তাকায়। বৃষ্টি হবার তরুণ আকাশ বেশ পরিষ্কার। মেঘের কোনো আনাগোনা নেই। কয়েকটা নাম না জানা পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। হঠাৎই তার মনে হয় অরণ্যের কথা। বাড়িতে গেল ঠিকভাবে নাকি জেদ ধরে এখানেই পড়ে থাকবে? চিল্লাচিল্লি আওয়াজে ছায়ার মনোযোগ ছিন্ন হয়। নিচ থেকে আওয়াজ আসছে। সে নিচে যায়। গিয়ে দেখে তার ফুপু রওশনারা বেগম এসেছে। ফুপুকে তার একদমই পছন্দ না। মহিলাটা খুবই চতুর আর লোভী। কাউকে ছোট করতে দুইবার ভাবে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাকেও তো কম নাজেহাল করেনি। ড্রয়িং রুমে যেমন মাছের বাজার বসেছে, ছায়ের বিরক্ত লাগছে। ছায়ের দাদি হাবানু, ছোট চাচি মালাও এসেছে। দাদি হামিদা বানু খুবই ভালো মানুষ। নিজের পরিবারকে ভীষণ ভালোবাসে। ছায়াকে নাতি নাতিদের মধ্যে যেন একটু বেশি স্নেহ করেন। তাই বয়সের ভারে নুয়ে পড়লেও এসেছেন। হামিদা বানু ছোট চাচার মিজান হকের সাথেই থাকেন। মিজান হকের বাড়ি ছায়াদের পাশের বিল্ডিংটাই। মিজান সাহেবের দুই মেয়ে, এক ছেলে। মেয়ে দুইটা ছায়ার ছোট। মিম আর ঝিম একই ক্লাসে পড়ে, ক্লাস 8-এ। ওরা যমজ। আর ছেলেটা সবচাইতে ছোট, ক্লাস 5-এ পড়ে, রোহান। রওশনারা বেগমের এক ছেলে, এক মেয়ে, কিয়ারা আর রবিন। মেয়েটা এবার ইন্টারে পড়ে আর ছেলেটা ছায়ার বড়, মাস্টার্সে পড়ে। রওশনারা বেগম এসে ছায়ার মা মীরা বেগমকে বললেন, ভাবি কেমন আছো তোমরা? শুনলাম ছায়া এসেছে, তা সে কই? বয়স তো কম হলো না, কলঙ্ক তো আছে, বিয়ে শাদী হবে নাকি সন্দেহ, আরো বয়স বাড়লে তো সম্ভাবনাটাও থাকবে না। মীরা বেগম খুব রেগে গেলেও প্রকাশ করলেন না। মীরা বেগম ভীষণ কঠিন প্রকৃতির মহিলা। মেয়েদের সবসময় নজরে নজরে আর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় করেছেন। মেয়েদের খুব ভালো করে চিনেন তিনি। মেয়েদের সামনে এত ভালোবাসা প্রকাশ করেন না ঠিকই, কিন্তু মেয়েদের ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে এক ফোঁটা ছাড় দেন না তিনি। মেয়েদের সুখী দেখতে চান তিনি। মীরা বেগম দাপটের সাথেই জবাব দিলেন, কি যে বলেন না আপা, ছায়ার বয়স বেশি হলো কোথায়? মাত্র 23, খুব বেশি বয়স না। আর বিয়ের কথা বললে, মেয়ের আমার খুব বড় বড় ঘর থেকে বিয়ে আসে, ওর পড়াশোনার জন্যই দেই না। সোনারা বেগম দমে গেলেন। তিনি সবসময় চাইতেন তার ছেলে রবিনের সাথে বিয়েটা দিতে, কিন্তু কিছুতেই ভাই আর ভাবিকে রাজি করাতে পারেন না। মালাই এবার মুখ বাঁকিয়ে বললেন, ভাবি, কেউ জেনে শুনে এই মেয়েকে
ঘরে তুলবে? যেসব বিয়ে আসে তারা মনে হয় জানে না, জানলে আর আসতো না। রওশনা বেগম মুখটা চকচক করেও যায়। এইবার তিনি একটা সুযোগ পেয়েছেন।